আছেন আপনারা সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে। আমি ডাক্তার ফারজানা পারভীন নূপুর। আমাদের আজকের লাইভ সেশনটা হবে অ্যাকিউট অ্যান্ড ক্রনিক প্যানক্রিয়াটাইটিস নিয়ে। আমাদের আজকের টপিকটা সিলেক্ট করা হয়েছে আপনাদের জন্য এই উদ্দেশ্যে, যেন যারা আপনারা মেডিসিনের যে কোনো ব্রাঞ্চে হোক অথবা ইন্টারনাল মেডিসিনে হোক পরীক্ষা দিতে যাবেন, প্যানক্রিয়াটাইটিস গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং অ্যাবডোমিনাল পেইন ছাড়া ইন্টেস্টিনাল সিস্টেমের কোনো কোশ্চেন মানে একেবারেই হবে না, এটা এক্সপেক্ট করা যায় না। কোনো না কোনো কোশ্চেন হবে যেটা আপনার অ্যাবডোমিনাল পেইনটাকে কাভার করবে, কারণ এই সিমটমটা নিয়েই কিন্তু মোস্টলি আমাদের কাছে চেম্বারে পেশেন্ট আসছে, তাই না? তাহলে হচ্ছে কেন এই অ্যাবডোমিনাল পেইনটা হচ্ছে, এর কী কী ডিফারেন্সিয়াস আছে, এবং আমরা যেটা মেডিসিনের ডক্টররা, আমরা তো সার্জন না, চিন্তা করতে হবে আপনাকে থিঙ্কিং ওভাবে, কারণ অ্যাবডোমিনাল পেইনের অসংখ্য ডিফারেন্সিয়াস আছে। আপনি যখন মেডিসিনের কোনো আন্ডারলাইং কজ চিন্তা করবেন, তখন কিন্তু আপনাকে প্রথমে এক্সক্লুড করে নিতে হবে এগুলো সার্জিক্যাল কোনো কজ কিনা। সার্জিক্যাল কোনো কজ যদি না থাকে, মেডিসিনের কোন কোন কজ মানে হচ্ছে ডিফারেন্সিয়াসের কারণে তার এ ধরনের সিমটম নিয়ে সে আসছে আমার কাছে, অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে। ওকে, তাহলে দেখেন যে এই অ্যাবডোমিনাল পেইনের যেটা নন সার্জিক্যাল কজ, তার মধ্যে প্যানক্রিয়াটাইটিস খুবই খুবই খুব ইম্পর্ট্যান্ট। ওকে, আমাদের একদম প্রথমে এটা মাথায় রাখতে হবে। এটা আসলে যদি আমরা বলছি যে এটা মেডিসিনের টপিক, কিন্তু এটা আসলে পুরোপুরি কি মেডিসিনের টপিক? চিন্তা করে দেখবেন যে এই যে যখন হচ্ছে প্যানক্রিয়াটাইটিসটা হচ্ছে, এর আন্ডারলাইং কজ খুঁজতে গেলেই কিন্তু আমাদের এর মধ্যে চলে আসছে গলস্টোন, তাই না? অথবা প্যানক্রিয়াটিক ডাক্ট অবস্ট্রাকশন। মজার ব্যাপার হচ্ছে গলস্টোন ছাড়াও অসংখ্য মানুষের প্যানক্রিয়াটাইটিস হবে। একটা তো অ্যালকোহলের ব্যাপার আছে, ইডিওপ্যাথিক একটা ব্যাপার আছে। আর একটা ঘটনা হচ্ছে যে আপনার কোনো কারণে যদি ডাক্টটা অবস্ট্রাকশন হয়ে থাকে, এখন এই ডাক্ট অবস্ট্রাকশন যে শুধু স্টোন দিয়েই হবে তা না, এখানে জাস্ট একটা মিউকাস প্লাগ দিয়েও কিন্তু ডাক্টটা অবস্ট্রাকশন হয়ে যেতে পারে। ডাক্টের যে ওয়ালটা, মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের কথা বলছি আমি, বোঝা যাচ্ছে? মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটা যদি কোনো কারণে ফাইব্রোসিস হয়েও এটা ন্যারো হয়ে যায়, তাহলেও কিন্তু সেই পেশেন্টের ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের এরকম অ্যাবডোমিনাল পেইন, নশিয়া, ভমিটিং এগুলা নিয়ে আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা প্যানক্রিয়াটাইটিসটা কেন শিখব? এক হচ্ছে আমার পরীক্ষার জন্য খুব জরুরি, সেই জন্য আমরা শিখব। আর 2 নাম্বারটা হচ্ছে এটা অনেক কমন, আপনাদের কাজে লাগবে। দেখা যাচ্ছে যে প্রায় 30% মানুষ যারা হচ্ছে অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে, আন্ডারলাইন কজ কিন্তু দেখা যাচ্ছে এই প্যানক্রিয়াটাইটিস। ঠিক আছে, এখন প্যানক্রিয়াটাইটিসের প্রিভ্যালেন্স যখন এত বেশি, তো এটা আমাকে জানতে হবে এটা কেন হচ্ছে। আর একটা কারণে জানতে হবে, কারণ এই প্যানক্রিয়াটাইটিসটাকে যদি আমি একটু নেগলেক্ট করি না, এটাতে কি হবে, এই পেশেন্টগুলো না জাস্ট সেপসিস নিয়ে মারা যাবে। চিন্তা করেন যদি আপনি এটা আর্লি ডায়াগনোসিস করতে পারতেন, আপনি যদি এটা ডিউ টাইমে পেশেন্টটাকে ট্রিট করতে পারতেন, আপনি কিন্তু পেশেন্টটাকে অনেক বেশি মানে তার মরবিডিটি এবং মর্টালিটি কমানোর ক্ষমতা রাখেন। মরবিডিটি কেন? সবাই যে সেপসিস হয়ে মারা যাবে তা তো না, কিন্তু তার কি লাগবে, তার তখন লাগবে আইসিইউ সাপোর্ট। এখন আপনার পক্ষে চিন্তা করেন, নিজেদের একটা ওষুধ খেতে গেলেও কষ্ট লাগে, তাই না? আর সেখানে আইসিইউ সাপোর্ট যখন তার লাগবে, তার মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিয়ে তাকে ট্রিট করা লাগবে, তাকে এত এত রেফার করা লাগবে, তখন সেই ধরনের পেশেন্টকে আমাদের ম্যানেজ করা কত ডিফিকাল্ট হয়ে যাবে, যেটা জাস্ট একটু আর্লি ডায়াগনোসিস করলে, পেশেন্টকে এনপিও করে রাখলেই আমাদের হচ্ছে পেশেন্টের ইমপ্রুভমেন্টটা আমরা এক্সপেক্ট করতে পারতাম, তাই না? আচ্ছা, ঠিক আছে, এখন হচ্ছে আমাদের আর কি মাথায় রাখতে হবে, দেখেন এখন এটা আমাদের জানলাম যে আমরা কেন পড়ব। ঠিক আছে, এখন আমাদের পড়তে হবে এই যে প্যানক্রিয়াটাইটিসটা এটা হচ্ছে কি জিনিস।
প্যানক্রিয়াটাইটিসটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াসের ইনফ্লামেশন। প্যানক্রিয়াসে কেন ইনফ্লামেশনটা হচ্ছে? প্যানক্রিয়াসে ইনফ্লামেশন হচ্ছে আমাদের এইখানে যে এই প্যানক্রিয়াস তো আমরা জানি এটা একটা কিন্তু মিক্সড অর্গান, বোথ এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন ফাংশন থাকে। অ্যানাটমিক্যাল পজিশনটা কোথায়? এটা কিন্তু রেট্রোপেরিটোনিয়াল অর্গান, ব্যাকের দিকে থাকে, তাই না? তো এর যে স্ট্রাকচারগুলোর মধ্যে এর তো কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থাকে, কিছু এক্সোক্রাইন গ্ল্যান্ডস থাকছে। এক্সোক্রাইন গ্ল্যান্ডসের সমস্যাতেই মানে মেইনলি এখানে প্রবলেমটা তৈরি করে। সেটার জন্য এক্সোক্রাইন গ্ল্যান্ড কী জিনিস আমরা জানি, সেখানে ডাক্ট লাগবে, এমনি এমনি সিক্রেট হতে পারে না। হরমোন যেমন ডিরেক্ট আপনার ব্লাডে চলে যাবে, ঠিক আছে, এবং সারা বডিতে সেভাবে সার্কুলেট করে ফেলবে। কিন্তু এক্সোক্রাইন গ্ল্যান্ডের জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে আমাদের হচ্ছে ডাক্ট লাগে, একটা পথ লাগে, ঠিক আছে, সেটা বাইরে বাইরে দিয়েই যায়, ভিতর দিয়ে ডিরেক্ট সিক্রেশন হয়ে ব্লাডে চলে যেতে পারে না। এখন প্যানক্রিয়াটাইটিস কেন হচ্ছে? এক হচ্ছে ইটিওলজিগুলো আমাদের শিখতে হবে। ইটিওলজির মধ্যে ওই যে 4টা কারণ, যে আমাকে ইডিওপ্যাথিক কারণে হতে পারে, গলস্টোনের কারণে হতে পারে, অ্যালকোহলের কারণে হতে পারে, কোনো ট্রমা বা পোস্ট সার্জারির পরে হতে পারে, এগুলা মোস্ট কমন। এছাড়াও আরও অসংখ্য কারণ আছে। অসংখ্য কারণের মধ্যে নাই এমন কোনো কারণ নাই। আপনার যদি রেনাল ফেলিওর হবে, টেম্পারেচার একটু হাইপো হয়ে গেলে প্যানক্রিয়াটাইটিস হবে, আপনার কিছু ড্রাগসে হবে, ভাইরাসে হবে। একটা ভাইরাস তো আমরা সবাই জানি, তাই না, বলেন তো, মামস ভাইরাস, তাই না, কক্সাকি ভাইরাস, এগুলাতে কিন্তু প্যানক্রিয়াটাইটিস হয়। কয়েকটা ড্রাগস আপনাদের এমসিকিউ এর জন্য জেনে রাখতে হবে। পরীক্ষায় বলে রাখি, এফসিপিএস পরীক্ষা বলেন, আপনার মানে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনের এন্ট্রান্স পরীক্ষাগুলোর কথা বলেন, ডিপ্লোমার পরীক্ষাগুলোর কথা বলেন, সব জায়গায় আপনি মাথায় রাখবেন আপনাকে কিছু ড্রাগসের কমপ্লিকেশানস থেকে কোশ্চেন টিচাররা পছন্দ করে। কেন করে? আপনি তো ফিজিশিয়ান বা আপনি হচ্ছে সার্জন হতে যাচ্ছেন, আপনি পেশেন্টকে ট্রিট করবেন উইথ দ্য মেডিসিন। আপনি যদি না জানেন যে কোন ড্রাগসে কী কমপ্লিকেশান হতে পারে, পেশেন্ট কয়েকদিন পরে এত পেট ব্যথা নিয়ে আসছে কিন্তু আমি চিন্তাই করলাম না কেন দিয়ে হয়েছে এটা, তাহলে সেটা কি বোঝাচ্ছে? আমার নলেজ গ্যাপটা দেখা যাচ্ছে, তাই না? আপনি একটা পেশেন্টে প্রেশার নিয়ে আসছে, তাকে থায়াজাইড ডায়ুরেটিক্স দিচ্ছেন, থায়াজাইড ডায়ুরেটিক্সে কি হয়? থায়াজাইড ডায়ুরেটিক্সে প্যানক্রিয়াটাইটিস হয়, ঠিক আছে। একটা পেশেন্টের আপনি কি দিয়ে ট্রিট করছেন? আপনি দেখা যাচ্ছে তাকে এপিলেপসির পেশেন্ট, আপনি সোডিয়াম ভ্যালপ্রয়েড দিয়েছেন, সোডিয়াম ভ্যালপ্রয়েডে প্যানক্রিয়াটাইটিস হবে, ওকে। এরকম অ্যাজাথিওপ্রিম, হ্যাঁ, অ্যাজাথিওপ্রিম কিন্তু আমরা দিই, কাদেরকে দিচ্ছি? ধরেন একটা সেরোনেগেটিভ আর্থ্রাইটিসের পেশেন্ট দিচ্ছি, এটা যেহেতু ডিজিজ মডিফাইং ড্রাগস, আপনি একটা আরের পেশেন্টকেও দিতে পারেন, এসএলির পেশেন্টকেও দিতে পারেন। এখন যে কোনো অটোইমিউন ডিজিজের পেশেন্টকে আপনি দিলেন, হ্যাঁ, দেওয়ার পরে কি হচ্ছে? দেওয়ার পরে দেখা যাচ্ছে পেশেন্ট হচ্ছে রেসপন্স, মানে কিছুদিন পরে পেট ব্যথা নিয়ে আসছে। কেন? আমাকে চিন্তা করতে হবে যে ডেভিডসন আমাকে বলেছিল ওই বক্সের মধ্যে প্যানক্রিয়াটাইটিস হয়, ঠিক আছে। অ্যাজাথিওপ্রাইমে প্যানক্রিয়াটাইটিস হয়, থায়াজাইড ডায়ুরেটিক্সে প্যানক্রিয়াটাইটিস হয়। আমাদের এই কথাগুলো ভুলে গেলে হবে না। কেন ভুলে গেলে হবে না? কারণ এগুলা থেকে এমসিকিউ আসবে। আপনি যখন পড়বেন আপনাকে জানতে হবে আমাকে এমসিকিউ আসবে কি জিনিস, আপনি পুরাটা পড়ে কাভার করতে পারবেন না, ওকে। আর এই জন্যই আমরা বসে আছি, আপনাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ফিজিওলজি থেকেও একটু জানতে হবে। ফিজিওলজিগুলোর আচ্ছা, আরেকটা জিনিস, হাইপার ক্যালসিমিয়া, জাস্ট হাইপার ক্যালসিমিয়াতেও কিন্তু পেশেন্ট ক্যালসিমিয়াতেও কিন্তু হচ্ছে আপনার প্যানক্রিয়াটাইটিস হয়, ঠিক আছে। হাইপার লিপিডেমিয়া, যে পেশেন্টগুলো ডিসলিপিডেমিয়া থাকে তাদের ক্ষেত্রেও প্যানক্রিয়াটাইটিস পাওয়া যায়। ইভেন কোনো বার্নের পেশেন্ট, কোনো সেপসিসের পেশেন্ট, ট্রমার পেশেন্ট, হেরিডিটারি কোনো কজ, অবস্ট্রাকশন, প্যানক্রিয়াটিক ডিভিজম, তারপর হচ্ছে এগুলা কারণেও আপনার হচ্ছে হতে পারে, হচ্ছে প্যানক্রিয়াটাইটিস হতে পারে। ফিজিওলজিটা কি? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের একটা ফিজিওলজি ওই যে বলেছি এক্সোক্রাইন হরমোনের ঝামেলা, এক্সোক্রাইন ফাংশনের ঝামেলা। সেটা কি? এরা কি সিক্রেট করে? এরা সিক্রেট করে হচ্ছে
সরি, একটু ইন্টারাপ্টেড হলো। আচ্ছা, আমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে এক্সোক্রাইন ফাংশনটা কি, প্যানক্রিয়াস কি রিলিজ করে এখান থেকে? ট্রিপসিনোজেন। ট্রিপসিনোজেন একটা এনজাইমস যেটা প্যানক্রিয়াস রিলিজ করছে। এখন এই ট্রিপসিনটা কি কাজ করে? প্রোটিন ডাইজেশনে হেল্প করে, ঠিক আছে? এখন সব সময় সব এন্ডোক্রাইন এক্সোক্রাইন অর্গানের ফাংশনটা কি, যে আপনার সবসময় এরা একই কাজ বেশি করতে পারে না, অতিরিক্ত আপনি যাই করবেন সেটাই সমস্যা। তাকে পজ দেওয়ার জন্য কি করতে হয়? একটা ইনহিবিটর থাকে, ঠিক আছে? একটা রেগুলেশন মেনটেন করা হয়। যদি কোনো কারণে এই রেগুলেশনটা না থাকে তাহলে সে তার কাজটা এক্সেসিভ করে। এক্সেসিভ করলে কি করবে? ও তো চাই হচ্ছে প্রোটিনটাকে ডাইজেস্ট করে ফেলবো। যখন সে অ্যাডিকুয়েট প্রোটিন পাচ্ছে না কিন্তু তার বেশি বেশি রিলিজ হয়ে যাচ্ছে, হ্যাঁ, আনকন্ট্রোল প্রিম্যাচিউর অ্যাক্টিভেশন হবে, এই হচ্ছে আপনার ট্রিপসিনোজেনের, ঠিক আছে? প্রিম্যাচিউর অ্যাক্টিভেশন হয়ে যখন বেশি বেশি সে অ্যাক্টিভ হচ্ছে ফাংশনিং ট্রিপসিনোজেন রিলিজ করবে, ওর তো কাজ করা চারপাশটাকে মানে বড় বড় প্রোটিনটাকে ডাইজেস্ট করে একেবারে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে ফেলা। এ তখন সেটা করতে চাইবে। করার সময় যখন দেখবে আমার প্রোটিনের অত সাপ্লিমেন্টেশন নাই, তখন সে কী করবে? প্যানক্রিয়াসই তো একটা মাংসল অর্গান, তাই না? এবার সে তাকেই অটো ডাইজেশন করতে থাকবে। বুঝতে পারছেন কি ভয়ঙ্কর? এই যে অটো ডাইজেশন করতে থাকে, এই যে চাপটা পড়ে প্যানক্রিয়াসের উপর, এই জন্যই প্রচুর সেখান থেকে সাইটোকাইন্স রিলিজ হয়। সাইটোকাইন্স, এনএফ কাপ্পা বিটা পাথওয়েটা অ্যাক্টিভেট হয়ে যায়, মাইটোকন্ড্রিয়াল অ্যাক্টিভেশন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়, অটোফ্যাগি সিস্টেম অ্যাক্টিভেশন হয়ে যায়, প্রচুর একটা ম্যাসিভ ইনফ্লামেশন শুরু হয়ে যায়। আর যেখানে ইনফ্লামেশনের 5টা সাইন, যে সেখানে ব্যথা হবে, ফুলে যাবে, লাল হয়ে যাবে, কাজ করতে পারবে না, এগুলো সব তার শুরু হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো প্যানক্রিয়াসেও সেই ঘটনাগুলো হবে যে প্যানক্রিয়াসটাতে আমাদের ফুলে সোয়ালন হয়ে যাবে, আমাদের ব্যথা শুরু হয়ে যাবে, ওকে, এবং সে তার কাজ করতে পারবে না। এটাই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ফিজিওলজি, ওকে। এখন হচ্ছে প্যাথোফিজিওলজি আর কি। এই প্যাথোফিজিওলজি একটা হচ্ছে এই এনজাইমসটা ওভার অ্যাক্টিভ হয়ে গেল, আর একটা কারণে কোনো কারণে ডাক্টটা অবস্ট্রাকশন, তখন ভিতরের যে এনজাইমসটা সেটা বাইরে যেতে পারছে না, ডিউডেনাম পর্যন্ত রিলিজ হতে পারছে না, তখন ওখানে থেকেও সে তার স্বাভাবিকই অ্যামাউন্ট, কিন্তু ওইটুকুই কাজ তো করতে হবে, ও তখন 4-5টাকে গলায় ফেলা শুরু করবে। আরেকটা কি হয়, ডিউডেনাম থেকে আমরা তো জানি যে ওই যে অ্যাম্পুলা অফ ভ্যাটার, ওখানে কিন্তু 2-3টা জিনিস ওপেন হচ্ছে। একটা হচ্ছে কমন বাইল ডাক্ট দিয়েও এখানে ওপেন হচ্ছে, অনেক সময় ওই বাইলটা রিফ্লাক্স হয়েও ওখানে প্যানক্রিয়াটিক ডাক্টে ঢুকে যায়, তারাও কিন্তু একটা ইরিটেশন করে। এখান থেকেও তার হচ্ছে কি হবে, পেশেন্টের এরকম করে ফাংশন মানে প্যানক্রিয়াটাইটিস শুরু হয়ে যাবে। এখন প্যানক্রিয়াটাইটিসটা হলো, আপনি বুঝবেন কিভাবে? সেই ফিচার্সগুলো কি নিয়ে আসবে? সেই ফিচার্স নিয়ে একটা ফিচার্স তো আমরা সবাই জানি, যে প্রচণ্ড পেট ব্যথা করবে, এরকম মোহাম্মদিয়ান পজিশনে বসে থাকবে, ঝুঁকে থাকবে, পেনটা রেডিয়েট করবে ব্যাকে, সাথে প্রচণ্ড ভমিটিং এবং হচ্ছে নরসিয়া হতে থাকবে। কিন্তু এখানে না মাসেল গার্ড থাকে না। কেন মাসেল গার্ড থাকে না? কারণ প্যানক্রিয়াস অনেক রেট্রোপেরিটোনিয়ামে থাকে, উপরের পেরিটোনিয়ামটাকে সে খুব একটা এফেক্ট করে না, যদি না একেবারে ওই যে বাইলটাই লিকেজ হয়ে বিলিয়ারি পেরিটোনাইটিস ডেভেলপ না করে, অথবা সিউডোসিস স্ট্রাকচার না হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে কি হবে, এইগুলা তো হলো, ব্যথা হলো, বমি হলো, এরপর না বাউল সাউন্ডটা কমে যাবে, কারণ পেট ব্যথায় তো সে নড়তে পারছে না, বাউল সাউন্ড স্লো অথবা অ্যাবসেন্ট হয়ে যাবে। নেক্সট হচ্ছে পেশেন্টের কয়েক জায়গায় এত বেশি ইনফ্লামেটরি কন্ডিশন, এর বিভিন্ন জায়গায় স্মল ভেসেলগুলোর মধ্যে থ্রোম্বোসিস শুরু হয়ে যাবে এবং হেমোরেজও হবে, কারণ প্লেটলেট অ্যাক্টিভেটিং সিস্টেমটা অল্টার্ড হয়ে যাবে, হয়তো কোয়াগুলেশন বাড়িয়ে দিচ্ছে অথবা ব্লিডিং শুরু করে দিচ্ছে। আপনারা তো প্লেটলেট অ্যাক্টিভেশন ফ্যাক্টরের কথা জানেন, এটা এক ধরনের ইনফ্লামেটরি মিডিয়েটার, তাই না? আচ্ছা, তখন কি হবে, এখানে হচ্ছে আমরা জানি সেন্ট্রালি একটা কালেন সাইন, রক্ত জমাট বেঁধে থাকবে, লাল হয়ে থাকবে, দুই পাশে কি হবে, দুই ফ্ল্যাঙ্কে হয়ে থাকবে গ্রে টার্নার সাইন, এটা আমরা পেতে পারি। পেশেন্টের ব্যথায় কি হবে, পেশেন্টের হচ্ছে ওই যে বারবার নশিয়া হচ্ছে, ভমিটিং হচ্ছে, ডিহাইড্রেটেড হয়ে যাবে,
অলিগিউরিয়া হবে। হ্যাঁ, এগুলা থেকে আস্তে আস্তে পেশেন্ট তো খাচ্ছে না, প্যানক্রিয়াসের ওই জায়গা পচে যাওয়া শুরু হয়ে যাবে। পচে গেলে প্যানক্রিয়াসের ওখানে নেক্রোসিস হয়ে যাবে। একটা জায়গায় নেক্রোসিস হলে কি হয়, সেখানে সুপার অ্যাডেড ইনফেকশন হয়, হয়ে পাস ফর্মেশন হয়। পাসটা লোকালাইজড হয়ে ওখানে অ্যাবসেস হবে। আর একটা কী হতে পারে, কোনো ইনফ্লামেশন হলে আমরা সেখানে ইডেমা হয় না, ইনফ্লামেটরি ফ্লুইড, এক্সুডেটিভ ফ্লুইড লিকেজ হয় না। এই যে লিকেজটা হতে হতে এখানে একটা সিউডোসিস্ট ফর্ম করবে। সিউডোসিস্ট কেন? কারণ এর কোনো লাইনিং থাকে না। ওকে, আর এই যে পেশেন্টের এত খারাপ লাগছে, পেশেন্ট আসলে ভিতরে নেক্রোসিস হচ্ছে, অ্যাবসেস হচ্ছে, এবং তারা ডিরেক্ট ব্লাড ভেসেলের কাছাকাছি আশেপাশের অর্গান, এর আশেপাশে অর্গান আছে কি, স্টোমাক আছে, ডিউডেনাম আছে, বিলিয়ারি চ্যানেল আছে, লিভার আছে, এগুলো সবাইকে ইনফ্লামড করে ফেলবে। এটা সবাই এফেক্টেড হবে। সেই সাথে পেশেন্টের কি হবে, পেশেন্টের আস্তে আস্তে এই যে ভিতরে ইনফেকশন, সেপসিস হয়ে যাবে, পুরো বডিতে এটা ছড়িয়ে যাবে। তখন সেটাকে বলে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, সার্স। ঠিক আছে, কিন্তু এখানে কি হচ্ছে না, কোনো ইনফেক্টিভ ফোকাই নাই, তাই না? আচ্ছা, মানে কোনো মাইক্রো অর্গানিজম নাই আর কি। নেক্সট হচ্ছে, এই পেশেন্টের যখন ইনফেকশন হবে তখন তো পেশেন্ট আস্তে আস্তে সেপসিসের দিকে, মানে যখন তার এরকম সেপসিস হচ্ছে পেশেন্ট কিন্তু শকে যাওয়া শুরু করবে, স্যাচুরেশন ফল করতে থাকবে, ফলে তার হাইপোক্সিয়া হবে। এরপর এই পেশেন্টের কি হবে, প্যানক্রিয়াসের আর একটা কাজ কি, মজার কাজ হচ্ছে এন্ডোক্রাইন কাজ, তাই না? এই এন্ডোক্রাইন কাজটা যদি সে না করতে পারে, প্যানক্রিয়াসই তো নষ্ট, তাহলে ইনসুলিন সিক্রেশন ঠিক মতো হবে না, বডির গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, ক্যালসিয়াম লেভেলে হাইপোক্যালসিমিয়া হবে। কারণ নেক্রোসিস জায়গায় কি হয়, নেক্রোসিস জায়গায় ক্যালসিয়াম এসে বসে থাকে, ক্যালসিয়াম ডিপোজিট করতে থাকে, তাই না? এরপর আর কি হবে, ওই যে অ্যালবুমিন সব ডাইজেস্ট হয়ে যাবে, ঠিক আছে, অ্যালবুমিন লেভেল ফল করে যাবে। এখন এই পেশেন্টগুলো তো আমরা বুঝতে পারলাম যে তার এই ধরনের কমপ্লিকেশনসগুলো তৈরি হবে। এটা তো হলো একটা পুরা জেনারেলাইজড বডির কমপ্লিকেশনস। আর প্যানক্রিয়াসের নিজের কি কমপ্লিকেশন, এটা পচে যাচ্ছে, অ্যাবসেস হচ্ছে, সিস্ট হচ্ছে, চারপাশে কি হচ্ছে, অ্যাসাইটিস হবে। আর প্যানক্রিয়াস তো একদম জাস্ট চেস্টের নিচে, ওখানে পানি জমলে প্লুরাল ইফিউশনও হবে। আর কি হতে পারে, জিআই ট্র্যাক্টে কী কী সমস্যা হবে, জিআই ট্র্যাক্টে যে বললাম স্টোমাকটা কাছে থাকবে, এর হচ্ছে তখন হেমাটেমেসিস ম্যালেনা শুরু হয়ে যাবে, মনে থাকবে। ডিউডেনামের চারপাশে ইনফ্লামড হয়ে জায়গাটা বন্ধ হয়ে যাবে, অ্যাট্রিশিয়া হয়ে যাবে, ডিউডেনাল অবস্ট্রাকশন হবে, ঠিক আছে, স্টেনোসিস ডেভেলপ করবে, বাইল ডাক্টের ওই জায়গাটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে কী হবে কি, অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করবে। বোঝা যাচ্ছে? তাহলে এগুলো হচ্ছে কমপ্লিকেশন। এখন আপনার কাছে পেশেন্টটা আসলো, এখন আপনি বুঝবেন কি করে যে এই পেশেন্টটার এখন কি কতটুকু খারাপ হবে, প্রেডিক্ট করবেন কিভাবে। প্রেডিক্ট করার জন্য আমরা কি করি, পেশেন্টটা যখন ভর্তি হচ্ছে সেই সময় আমরা কিছু স্কোরিং করি। এই সময় তার গ্লাসগো স্কোরিংটা কেমন আছে, অ্যাপাচি স্কোরিংটা কেমন আছে, এর সিআরপি লেভেলটা কেমন আছে, এগুলো আমরা দেখি কতক্ষণ হলো। এটার 24 ঘন্টা পরে আবার আমরা অ্যাসেস করে দেখব যে অ্যাপাচি স্কোর কতর উপরে, যদি 8-এর উপরে থাকে সেটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে গ্লাসগো স্কোর যদি 3-এর নিচে চলে যায় সেটা আমাকে দেখতে হবে। সিআরপি লেভেল কত বেড়ে যাচ্ছে 24 ঘন্টা পরে একবার দেখব, 48 ঘন্টা পরে একবার করে দেখব। সাথে পেশেন্টের হাইপোক্সিয়া হচ্ছে কিনা, প্লুরাল ইফিউশন ডেভেলপ করে যাচ্ছে কিনা, এসব যত বাড়তে থাকবে পেশেন্টের কন্ডিশন তত খারাপ হচ্ছে। ওকে, জিসিএস যত ফল করতে থাকছে পেশেন্টের কন্ডিশন বুঝতে হবে যে এই প্রেডিক্ট করতে পারবো যে এই পেশেন্টের আসলে আমাকে কালকের মধ্যে আইসিইউ ম্যানেজ করতে হবে। ঠিক আছে, নেক্সট আমি কি দেখব, নেক্সট আমাকে দেখতে হবে এই পেশেন্টের প্রগনোসিস আমি কিভাবে বুঝবো। প্রগনোসিস বোঝার জন্য আমাকে এই পেশেন্টের কি করতে হয়, এই পেশেন্টের প্রগনোসিস দেখার জন্য আমরা কয়েকটা ফ্যাক্টরস দেখি। যেমন বয়সটা, ওই যে আমরা সেদিন ক্লাস করেছিলাম ডিসপেপসিয়ার পেশেন্টের বয়স একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। এখানেও কিন্তু এজটা 55 বছরের উপরই কিনা, আপনার স্যাচুরেশন লেভেল কমে যাচ্ছে কিনা, আপনার ক্যালসিয়াম লেভেল কম কিনা, অ্যালবুমিন, ইউরিয়া, গ্লুকোজ, ডাব্লিউবিসি কাউন্ট, এই প্যারামিটার্সগুলো ভেরি 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 ইম্পর্ট্যান্ট। অ্যালবুমিন, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট। এগুলা দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এই পেশেন্টের প্রগনোসিস কেমন। ঠিক আছে,
তাহলে এই আপনাদের কোশ্চেন কোত্থেকে আসবে? আপনাদের কোশ্চেন কিন্তু ইটিওলজি থেকে কোশ্চেন আসবে না, আপনাদের কোশ্চেন আসবে এখান থেকে যে এই পেশেন্টের প্রগনোসিস দেখার জন্য আমি কি কি ফ্যাক্টরস দেখব, ঠিক আছে? এর কত হচ্ছে সুগার লেভেলটা বেড়ে যাচ্ছে কিনা, ক্যালসিয়াম লেভেলটা কমে যাচ্ছে কিনা, এলডিএইচ লেভেল, অ্যাসপার্টেট মানে হচ্ছে এএসটি এবং এলডিএইচ, এই দুইটা এনজাইমসও আমাকে দেখতে হয়। এরা কিন্তু প্রগনোসিসটা বোঝা যাবে, এটা দিয়ে কিন্তু আপনার ডায়াগনোসিস করছেন না, ওকে? সিআরপি দিয়েও আপনি কিন্তু ডায়াগনোসিস করছেন না, আপনি মানে এখানে প্রেডিক্ট করতে পারবেন আপনার কী অবস্থায় যেতে যাচ্ছে। এমসিকিউ আসবে এই বক্স থেকে, মনে থাকবে, অবশ্যই অবশ্যই আপনারা এটা শিখবেন। আবার ওই যে বললাম যে প্রেডিক্ট করা, সিভিয়ারিটি প্রেডিক্ট করার জন্য সেই বক্সটা থেকেও হচ্ছে এমসিকিউ আসবে। আর কোত্থেকে আসবে? কমপ্লিকেশানস ভেরি 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 ইম্পর্ট্যান্ট, কারণ ইনভেস্টিগেশনস আপনারা সবাই পারবেন। এই পেশেন্টের ইনভেস্টিগেশনস কী করব? আমাকে আগে দেখতে হবে যে পেশেন্টের কি আছে। একটা হচ্ছে তো এই পেশেন্টকে আমাকে সেরাম অ্যামাইলেস, ইউরিনারি অ্যামাইলেস এগুলো করে দেখব, তাই না? সেরাম অ্যামাইলেসটা যদি পারসিস্টেন্টলি রাইজ থাকে তার মানে বুঝতে হবে যে পেশেন্টের আসলে সিউরোসিস ডেভেলপ করে গেছে। খুব বেশি পরিমাণে যদি হয় তার মানে বুঝতে হবে তারা আসলে প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস ডেভেলপ করে গিয়েছে অথবা হেমোরেজিক প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে গিয়েছে। 24 ঘন্টা পরে অনেক সময় এটা নর্মাল হয়ে যায়, তখন লাইপেসটা আমাদেরকে বেশি ইনফরমেশন দেয়। প্রগনোসিস দেখার জন্য যা যা দেখছিলাম বা প্রেডিকশনের জন্য যা যা দেখছিলাম সেগুলোও কিন্তু আমার এডিশনালি করতে হবে। নেক্সট আমাকে দেখতে হবে কি এই পেশেন্টের ইলেকট্রোলাইটস দেখতে হবে, রেনাল ফাংশন দেখতে হবে, এনজাইমেটিক ফাংশন দেখতে হবে, লিভার ফাংশন দেখতে হবে। কেন? কারণ এগুলা কিন্তু তার অল্টার হয়ে যাবে এবং সে আস্তে আস্তে মাল্টিপল অর্গান ডিসফাংশন সিনড্রোম বা সেপসিস হয়ে এই পেশেন্টগুলো সাধারণত মারা যায়, সেটা আমাকে আইডিয়া করতে হবে। এখন আন্ডারলাইং কজটা ডায়াগনোসিস করার জন্য আমরা কি করতে পারি? 1 নাম্বার কাজ হচ্ছে আমাকে সিটি স্ক্যান করে দেখতে হবে। করলে অনেক সময় biliary channelটা করতে পারি, এমআরআই করি, আর কি করি আমরা হচ্ছে পেশেন্টের আল্ট্রাসোনোগ্রাফি করি, এক্সরে করে দেখি, কারণ এখান থেকে পারফোরেশন পর্যন্ত হয়ে যেতে পারে। আর সেরাম অ্যামাইলেস লাইপেস বাড়ে আর কোন কোন কন্ডিশনে, ওইটা থেকে কিন্তু আমাদের এফসিকিউ আসবে। যেমন হচ্ছে যদি ইস্কেমিয়া থাকে সেখান থেকে বাড়তে পারে, পারফোরেশনে বাড়তে পারে, ঠিক আছে? পারফোরেটেড পেপটিক আলসারেও কিন্তু আপনার হচ্ছে এই লেভেল বেড়ে যাবে, অ্যামাইলেস লেভেল বেড়ে যাবে। সেই জন্য আপনাকে ইমেজিং করে কনফার্মেশন করতে হবে। এখন ইমেজিংয়ে আমরা কি পাবো? ডাকটা ডায়ালেটেড পাবো, প্যানক্রিয়াসটা সোয়ালন পাবো এবং ওর ভিতরে স্টোনটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে? আর বলেছি কমপ্লিকেশন দেখার জন্য আমাকে সব ধরনের ফাংশন টেস্টগুলো করতে হবে, তার স্যাচুরেশন করতে হবে, ইলেকট্রোলাইটস করতে হবে, এগুলো আমরা দেখে ফেলবো, ওকে? আচ্ছা, এবার হচ্ছে ম্যানেজমেন্টের সমস্যাটা হচ্ছে এই পেশেন্ট যেহেতু খেতে গেলেই তার বমি হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, সমস্যা হচ্ছে, এনপিও করে দিব। এন্টেরাল ফিডিং দেওয়া যাচ্ছে না, প্যারেন্টাল ফিডিংয়ে চলে যেতে হবে। এবং সেই সাথে কি করব? সেই সাথে এই পেশেন্টের আমরা হচ্ছে পেইনটা রিলিফ করতে হবে। পেইনের জন্য তো প্রথমে এনএসএআইড দিয়ে শুরু করতে পারি, কিন্তু এনএসএআইডে দেখা যাচ্ছে তার কাজ হয় না। আমরা হচ্ছে সেন্ট্রালি অ্যাক্টিং এনএসআইডসগুলো ইউজ করি এখানে, এবং প্রয়োজনে তাকে প্যাথেডিন, মরফিন এগুলা দিয়ে ট্রিট করতে হবে। সেগুলাতেও কাজ না হইলে তাকে সিলিয়াক প্লেক্সাস নিউরোনালাইসিস এটা করা যেতে পারে। এরপর তার যে কমপ্লিকেশানস ওগুলো ট্রিটমেন্ট করতে হবে, তাকে প্রয়োজনে অক্সিজেন দিতে হবে। তার যে ইনফ্লামেশন বডিতে এত বেড়ে গিয়েছে, হ্যাঁ, থ্রোম্বো এম্বোলিজম হওয়ার একটা চান্স থাকে, অ্যান্টিকোয়াগুলেন্ট আমাকে দিতে হবে, তার হাইড্রেশনটা আমাকে মেনটেন করতে হবে, ফ্লুইড দিতে হবে, ইলেকট্রোলাইটস কারেকশন করতে হবে, তার অ্যান্টিবায়োটিক সাপোর্টস দিতে হবে, হ্যাঁ, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। হ্যাঁ, এখন এর সাথে আর কি করব? এই পেশেন্টগুলোকে আমাকে চেষ্টা করতে হবে তার যে ফার্দার কমপ্লিকেশানস সেগুলাকে ট্রিট করা। সিউডোসিস থাকলে সেটা ড্রেন করতে হবে। গল ব্লাডারে যদি সমস্যা থাকে ওটা আমরা 6 সপ্তাহ পরে করব। গল ব্লাডারে যদি স্টোন পাওয়া যায়, একটু হিল হয়ে গেলে, পেশেন্ট ভালো হয়ে গেলে 2 সপ্তাহ পরে করব। বিলিয়ারি চ্যানেলে কোনো প্রবলেম থাকলে সেটা কারেকশন করব, ঠিক আছে? আচ্ছা, আর প্রয়োজনে যে সেপসিসে চলে গেলে তা কিন্তু ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করতে হবে, আইসিইউ সাপোর্ট লাগবে, ওকে? এগুলা ছিল মোটামুটি আমাদের
অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ব্যাপার। ক্রনিকে কি এই অ্যাকিউট ঘটনা যার ক্ষেত্রে বারবার হচ্ছে সেটাই টার্ন নেয় ক্রনিকে। ক্রনিক পেশেন্টের মধ্যে আরেকটা কারণ হচ্ছে অটো ইমিউন কারণে অনেকের হয়, ঠিক আছে। একটা তো জেনেটিক কারণে হচ্ছে, হেরিডিটারি কারণে হচ্ছে, অবস্ট্রাকটিভ কারণে হচ্ছে। অবস্ট্রাকটিভ কারণের মধ্যে কিন্তু কনজেনিটালও কিছু আছে। কনজেনিটালের মধ্যে থাকে যেমন হচ্ছে কনজেনিটালের মধ্যে থাকে তাদের কি থাকে, প্যানক্রিয়াটিক ডিভিশন থাকে, তারপর হচ্ছে তাদের অ্যানুলার প্যানক্রিয়াস থাকে। আর একটা হেরিডিটারি ডিজিজ হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। মনে থাকবে এই সিস্টিক ফাইব্রোসিস ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তারা স্টিয়াটোরিয়া নিয়ে থাকবে, ম্যালঅ্যাবজর্পশন নিয়ে আসবে। আর যেহেতু ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টের এই যে দীর্ঘদিন ধরে অল্প করে ব্যথা থাকতেই থাকে, কমতে চায় না, হ্যাঁ, সেই সাথে এদের কি হয়, এদের কিন্তু শেষের দিকে এই ব্যথাটা সহ্যের মধ্যে চলে আসে। তখন মেন প্রবলেম যেটা হয় এদের হচ্ছে ডায়রিয়া হয়। হ্যাঁ, এদের যখন ডায়রিয়া হয়, ক্রনিক ডায়রিয়া, এদের আর খেতে গেলে প্রবলেম হয়, এরা খাবারটা অ্যাভয়েড করতে চায়, এদের ওয়েট লস থাকে, ম্যালঅ্যাবজর্পশন থাকে, স্টিয়াটোরিয়া থাকে, ঠিক আছে। কারণ এদের বাইল অ্যাবজর্পশনে তখন বাইল সল্ট রিলেটেড প্রবলেমগুলো হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে এদের ক্ষেত্রে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের প্যাথোফিজিওলজিতে ঘটনা কি হয়। ক্রনিকের ঘটনা হচ্ছে সে তো আসলে বেঁচে আছে, লিভিং ম্যান, তাই না? তার মানে তার সেখানে ইনফ্লামেশন হচ্ছে, সাথে হিলও হচ্ছে। হিলটা হওয়ার জন্য একটা ফ্যাক্টর সেখানে কাজ করে, সেটা হচ্ছে রেগুলেটরি টি সেল। ক্রনিক ইনফ্লামেশনের জন্য যে টি লিম্ফোসাইটস ওরা অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং এদের কন্ট্রোল করার জন্য কাজ করে রেগুলেটরি টি সেল। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে সেই কারণে রেগুলেটরি টি সেলটা কী করে, যেখানে ওই যে সমস্যা ইনফ্লামেশন, ওটাকে হিল করে ওটাকে ফাইব্রোসিস করে দেয়। ফলে আস্তে আস্তে প্যানক্রিয়াসটা কিন্তু একটু ইররেগুলার, ছোট, অ্যাব্রো এটা হয়ে যায়, ডাক্টগুলোও ইররেগুলার হয়ে যায়। তখন যদি আপনি সিটি করেন, এমআরআই করেন, দেখবেন ডাক্টগুলো অনেক বেশি ইররেগুলার হয়ে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এদেরকেও আমরা ডায়াগনোসিস করব কিভাবে? ওই ইমেজিংই আমার সবচেয়ে বড় ভরসা। যখন আমরা পেশেন্টের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আইডেন্টিফাই করতে যাচ্ছি, সবচেয়ে বড় ইনভেস্টিগেশনস বা মেসেজ আমাকে দিবে রেডিওলজি থেকে। এখানে কিন্তু আপনি অ্যাকিউটের মতো সেরাম অ্যামাইলেজ, রাইপেজ এগুলো করে আপনি খুব একটা উপকৃত হবেন না। আমাকে তখন পেশেন্টের সিটি করতে হবে, এমআরআই করেই দেখতে হবে যে তার স্ট্যাটাসটা এখন কী রকম, ঠিক আছে। আচ্ছা, এখন এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এই যে পেশেন্টটা সাফার করছে তার কি কি কমপ্লিকেশনস ডেভেলপ করেছে, তার যে কারণে প্যানক্রিয়াটাইটিসটা হয়েছে এর আন্ডারলাইন মেইন কজটা কি, ইস্যুটা কি। এটা কি হেরিডিটারি কারণে হচ্ছে, নাকি সে অ্যালকোহল খায় দেখে হচ্ছে, নাকি স্টোনের কারণে হচ্ছে? যেটা হবে সেটা আমাকে রিলিভ করতে হবে, ঠিক আছে। যদি গল স্টোনের কারণে হয় ওটা আমাকে রিমুভ করতে হবে। যদি অ্যালকোহলের কারণে হয় তাহলে অ্যালকোহল থেকে অ্যাবস্টিনেন্সে তাকে যেতে হবে, ঠিক আছে। আর যদি কোনো ড্রাগসের কারণে হয় সেটা আমাকে চেঞ্জ করতে হবে। অটো ইমিউন কারণে যদি হয়ে থাকে, অটো ইমিউন কারণ, তাহলে আমাকে স্টেরয়েড দিয়ে সেই পেশেন্টগুলোকে ট্রিট করতে হবে। মনে থাকবে, কারণ আমরা জানি যে যেখানে এরকম গ্ল্যান্ডুলার কিছু অর্গান আছে তাদের একটা টেন্ডেন্সি হচ্ছে একা ফাংশন করার চেষ্টা করে। হ্যাঁ, একা ফাংশন করলে এদের হচ্ছে আবার নিজের এগেনস্টে সেলফ আবার বডি একটা ডিফেন্স কাজ করে। এই নিজের এগেনস্টে যে ডিফেন্স সেটা হচ্ছে এবং এটাকে আপনি কোনো কিছু দিয়ে কাজ করতে পারবেন, ট্রিট করতে পারবেন না, এক্সেপ্ট স্টেরয়েড এবং আদার ইমিউনোসাপ্রেসেন্ট। তাহলে তাদেরকে টেস্টে রাখবে এবং এই পেশেন্টগুলোকে আমরা ফার্দার তাহলে পেইন রিলিফের জন্য ওই যে বলেছিলাম যে এটাকে আমরা মেডিকেল ট্রিটমেন্টও দিতে পারি, সার্জিক্যাল ট্রিটমেন্টও দিতে পারি। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আমি তাকে এই যে সিলিয়াক প্রেক্সাস নিউরোনালাইসিস করব, যদি দেখি সে পেনকিলারে, মরফিনে এগুলাতে কাজ হচ্ছে না, ইভেন এদের অ্যাডিক্টেড পর্যন্ত হয়ে যায় এই প্যাথাডিন নিতে এত ব্যথা, সিলিয়াক প্রেক্সাস নিউরোনালাইসিসেও কাজ হলো না, তখন তার প্যানক্রিয়াসের যে অংশটুকু ওটুকু আমরা পার্শিয়াল প্যানক্রিয়াটো ডিউডেনেক্টমি করতে দিতে পারি, ডিউডেনোস্টোমিও করতে পারি, ওই দুটার মধ্যে একটা কমিউনিকেশন করে দিতে পারি ডাক্তারের সাথে। আর কি করতে পারি, ওই যে তার যেই জায়গাগুলোতে অবস্ট্রাকশন ওখানে স্টেন্ট বসিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে বোথ এরকম সার্জিক্যাল এবং হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট আমার
হাতে অপশন রয়েছে, ঠিক আছে। আর আপনাদের এখান থেকে কোন জিনিসটা আসতে পারে ওই যে সিস্টিক ফাইব্রোসিস, এটা একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এরাও কিন্তু বারবার পেট ব্যথা, চেস্ট ইনফেকশনস আসে এবং এদেরও গ্রোথ রিটার্ডেশন থাকে, বিএমআই কম থাকে, ম্যালঅ্যাবজর্পশনের সব ফিচার্স থাকে, ইনফার্টিলিটি থাকে। এদের ইনফার্টিলিটি থাকে কেন? কারণ এদের মিউকাস যে সিক্রেশন হয় সেটা প্রোটিন কন্টেন্ট অনেক বেশি থাকে এবং সেই সিক্রেশন দিয়ে প্যানক্রিয়াটিক ডাক্তার অবস্ট্রাক্টেড হয়ে যায়। শুধু প্যানক্রিয়াটিক ডাক্তার, এই যে ফার্টিলিটির জন্য আমাদের স্পামটা বের হবে সেই ডাক্তার অবস্ট্রাক্ট হয়ে যায়, ফলে অ্যাজোস্পার্মিয়া ডেভেলপ করে। ওকে, আচ্ছা, এটা ছিল অপটিমাম প্যানক্রিয়াটাইটিসের মধ্যে দুটো টাইপ আছে, টাইপ 1 টাইপ 2। টাইপ 1টা হচ্ছে জেনারেলাইজ, বডিতে আরো যেখানে ডিজিজ থাকবে সেটার সাথে এদের প্যানক্রিয়াটাইটিস থাকবে। আর টাইপ 2 যেটা সেটা শুধু প্যানক্রিয়াটাইটিস সাথে রিলেটেড। মোটামুটি এগুলো জানলে আমাদের প্যানক্রিয়াটাইটিস রিলেটেড সব পড়া কভার হয়ে যাবে। আমি আজকে যেটা বলেছি, নেক্সট আপনারা যদি কখনো প্যানক্রিয়াটাইটিস মানে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চান, এটা আরেকটু শুনলে আপনাদের পড়াটা ইজি হয়ে যাবে। এরপর ডেভিডসনটা আরেকবার গো থ্রু করবেন, ইনশাল্লাহ আর কোনো ডিফিকাল্টিস থাকবে না। সবাই ভালো থাকবেন, সবার জন্য